আজ আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন টিভিএন 24 এর প্রধান সম্পাদক নাজবুল আশরাফ এবং প্রথম আলো যুগ্ম সম্পাদক সৌরভ হাসান। সংবাদ সম্প্রসারণে আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। সৌরভ হাসান, আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে যেটি বললেন যে যেটি নিয়ে বেশ দাবি উঠেছে, হঠাৎ করেই বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিভিন্ন দল থেকে দাবি করা হয়েছে যে সার্চ কমিটি নয়, আইন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী আজকে উত্তর দিয়ে দিয়েছেন যে সার্চ কমিটিই হবে, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে। আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে। 54 জন নাগরিক একটা বিবৃতিতে বলেছিলেন যে আইন করা হোক। এর আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এবং নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি তারাও বলেছেন, এবং এটি তো বাস্তবতা যে গত 50 বছরে নির্বাচন কমিশন গঠনের কোনো আইন হয়নি, কিন্তু সংবিধান বলেছে যে আইন করেই নির্বাচন কমিশন গঠন করতে হবে। বিচারপতি আব্দুল মতিন সম্প্রতি প্রথম আলোতে একটা সাক্ষাৎকারে বলেছেন যেখানে কিন্তু সংবিধানের যে নির্দেশ সেটি উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এ কারণে সেখানে বলছেন যে আইনের মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠন করিবেন। এখন গঠন করিবেন যেখানে মানে আইনটি করেই গঠন করতে হবে, কিন্তু আমরা 50 বছরে করতে পারিনি, এবং এই দায় বর্তমানে যারা ক্ষমতাসীন শুধু তাদেরই নয়, এই 50 বছরে যারাই ক্ষমতায় ছিলেন তারাই কিন্তু আইনটি করেননি। সুতরাং আমি মনে করি যে আইনটি দাবিটি তো যৌক্তিক। এখন আবার এর বিপরীত কথাও আছে যে বর্তমান যে সংসদ, এই সংসদে যদি আইন হয়ও সেটি বর্তমান যারা ক্ষমতাসীন তাদের অনুকূলেই হবে, কারণ সেখানে সংসদে এমন কোনো বিরোধী দলের এমন কোনো কণ্ঠ নেই বা এমন কোনো তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই যাতে তাদের দাবি দেওয়া এই আইনে অন্তর্ভুক্ত করতে পারবেন অথবা তাদের অপছন্দের কোনো আইনকে বাধা দিতে পারবেন। আসলে নির্বাচন, দেখুন বাংলাদেশের স্বাধীনতায় কিন্তু স্বাধীনতা এসেছেই কিন্তু নির্বাচনে রায় বানচাল করার কারণে। 70-এ যে নির্বাচন হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় সমগ্র পাকিস্তানি শাসকবর্গ ক্ষমতা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা না জানিয়ে ক্ষমতা হস্তান্তর না করে সেই রায় বানচাল করেছে, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করেছে, দেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে, দমন-পীড়ন চালিয়েছে। তার বিরুদ্ধে মানুষ সশস্ত্র উপায়ে স্বাধীনতা এনেছে। 50 বছর পরেও আমরা নির্বাচন নিয়ে যে বিতর্ক, এটি আমরা কেন এড়াতে পারলাম? আর সেটি আজকের জন্য যেমন সত্য, 15 বছর আগে যারা ক্ষমতায় ছিলেন বিএনপি তাদের জন্য সত্য, তার আগে আওয়ামী লীগ ছিল, তার আগে জাতীয় পার্টি ছিল, সবার জন্যই কিন্তু জি, ঘটনাটা সবার জন্য, সব দলই কিন্তু 50 বছর আপনি যেটা উল্লেখ করলেন যে 50 বছরও এই আইনটি করেননি, সেটি সবার জন্য সত্য। কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবে, এটিও কিন্তু আইনে নেই। এটিও কিন্তু এক ধরনের রাজনৈতিক সমঝোতা। অর্থাৎ বিরোধী দল তখন বলেছিল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, নির্বাচন কমিশন গঠন করতে হবে সবার মতামতের ভিত্তিতে। সুতরাং সার্চ কমিটি কিন্তু একটি রাজনৈতিক সমঝোতার অংশ। ফলাফল কি হয়েছে সেটি আলাদা, বা যাদের নির্বাচিত করা হয়েছে, যাদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তারা পরবর্তীকালে কি ভূমিকা নিয়েছে। আপনি দেখুন যে এটিএম শামসুল হুদা কমিশন যে গঠন করা হলো 2009 সালে, 2007 সালে, সেই নির্বাচন কমিশন 3 সদস্যের নির্বাচন কমিশন ছিল, এবং সেই নির্বাচন কমিশন কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে এমনও প্রমাণ নেই। তখন যারা ক্ষমতায় ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, তাদের ইচ্ছেই এই কমিশন হয়েছে, এবং সেই কমিশন একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছে। আজকে যারা ক্ষমতায় আছেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে 2008 সালে যে নির্বাচনটি হয়েছিল সেটি অবাধ সুষ্ঠু হয়েছে, এবং সেটি সার্চ কমিটির মাধ্যমে হয়নি, সেটি সেনা সমর্থিত সরকার করেছিল, আর সেটি নির্বাচনী আইনও করেনি। সুতরাং এখানে রাজনৈতিক সমঝোতা ও সদিচ্ছা এই দুটির বহিঃপ্রকাশ ঘটতে হবে, এবং যাদের নিয়ে কমিশন তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। তাদের উপর কিন্তু সার্চ কমিটির মাধ্যমে হোক
আইনের মাধ্যমে হোক, তাদের উপর কিন্তু জনগণের ভোটাধিকারের যে ভোটাধিকার সুরক্ষা করার যে দায়িত্ব সেটি একদম, মানে সোহরাব হাসান আপনার বক্তব্য একদম পরিষ্কার। আমি একটু নাজমুল আশরাফের কাছ থেকে শুনি, কারণ হচ্ছে আপনি যেটা বললেন যে সার্চ কমিটি যেহেতু সংবিধানে নেই বা আইনি নেই, সেটি একটা রাজনৈতিক সিদ্ধান্ত, পাশাপাশি 50 বছরে নির্বাচন কমিশন গঠনের আইনটিও তৈরি করা যায়নি। এখন আরেকটি কথা আপনি বলেছেন নাজমুল আশরাফ, আমি এই কথা সূত্র ধরে আপনার কাছে জানতে চাই যে যেহেতু আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতায় আছে, তারা নিজের মতো করে একটা আইন এটা পাশ করে নিতেই পারে, সেটা করলেই বা সমস্যা কি? দেখেন, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকট সেটি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। এবং সুষ্ঠু নির্বাচন কখন, কবে, কিভাবে হয়েছিল, কোন সরকারের অধীনে হয়েছিল, সেটি বিস্তর আলোচনা। তারপর আমরা যদি 90-এর গণঅভ্যুত্থানের পর থেকে দেখি, একের পর এক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। প্রথমটির চেয়ে দ্বিতীয়টি খারাপ, দ্বিতীয়টির চেয়ে তৃতীয়টি খারাপ, এভাবে কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে গেছে। একসময় এসে আমরা তত্ত্বাবধায়ক সরকারের 12টা বাজিয়ে ফেললাম, ওটার চরিত্র বৈশিষ্ট্য নষ্ট করে ফেললাম, বিতর্কিত করে ফেললাম। ফলে আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এই বিষয়ে ফেরত যাওয়ার কোনো উপায় নাই, যাওয়া উচিত না। পৃথিবীর কোন দেশে এই নথি নাই, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এটি সমর্থনযোগ্য না, এবং এটি রাজনীতিবিদদের নিজেদের প্রতি নিজেদের অনাস্থা, এগুলো পুরনো কথা। ফলে যদি সুষ্ঠু নির্বাচনের কথা আপনি বলেন, গত 12-13 বছর ধরে বিএনপি বা সরকার বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী যে শক্তিগুলো রাজনৈতিক এবং অরাজনৈতিক, তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছে। মাঝখানে কিছুদিন স্তীমিত ছিল, এখন আবারও বিএনপি এবং তাদের সমর্থকরা সেই পুরনো কাসুন্দি তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় সরকার, নিরপেক্ষ সরকার এগুলো বলছে। সেই জায়গায় আওয়ামী লীগ কখনোই ফেরত যাবে না। আমি একজন নাগরিক হিসেবে মনে করি সেখানে ফেরত যাওয়া উচিত না। কিন্তু এটা আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। নিশ্চয়ই আমাদের গত দুটি নির্বাচনকে আমরা সুষ্ঠু বলতে পারি না, 18 বলি আর 14 বলি। কেন এরকম নির্বাচন হয়েছে, কার দোষে, সেগুলো অন্য বিতর্ক। কিন্তু গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হয় নাই, মানুষের মনোভূত হয় নাই, এটা ঠিক কথা। ফলে একটি ভালো নির্বাচন যদি আমরা করতে চাই, সামনে যে নির্বাচনটি আমাদের আছে, তাহলে আমাদের কি করতে হবে? এখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি, এটা হালে পানি পাবে না, তারা বলতে পারে। কিন্তু নির্বাচন কমিশনটা যদি সঠিক হয়, একটি ভালো শক্তিশালী দক্ষ নির্বাচন কমিশন গঠন করা যায়, যারাই সরকারে থাকুক না কেন, এবং তখন যারা সরকারে থাকবেন তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে থাকবেন, তাদের অনেক রকমের কর্তৃত্ব কম হওয়ার কথা, যেটি এর আগের বার আমরা চর্চা করতে দেখেছি, পুরোপুরি না হলো কিছুটা। সেই জায়গায় একটি ভালো নির্বাচন কমিশন গঠন করতে পারাটা অনেক বড় একটি চ্যালেঞ্জ বাংলাদেশে, এই কারণে যে যিনি নির্বাচন কমিশন গঠন করেন, মানে মহামানব রাষ্ট্রপতি, তিনি তো কোনো একটি দলের হন, সরকারি দলের হন, তিনি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করেন। ফলে সেই নির্বাচন কমিশন অন্যান্য পক্ষ যারা আছে, বিরোধী দল, তাদের মনোভূত হবে না। বিগত নির্বাচন কমিশনটি গঠিত হয়েছিল সার্চ কমিটির মাধ্যমে, সেখানে কিন্তু সব দলেরই অংশগ্রহণ ছিল, সবার সুপারিশ ছিল, তার ভিত্তিতে রাষ্ট্রপতি বা মহামান্য রাষ্ট্রপতি একটি কমিশন গঠন করেছেন। এবং সেই কমিশনে আমরা জানি যে কোন কোন দলের কারা কারা মনোনয়ন দিয়েছিলেন এবং কাদেরকে নির্বাচন করা হয়েছে। সেখানে বলা যেতে পারে একজন ব্যক্তি অন্তত বিএনপির মনোনীত ছিলেন, এবং তিনি গোটা 5 বছরই দেখলাম যে একটা বিরোধী ভূমিকা পালন করেছেন, সেটি অন্য ব্যাপার। তারপরও তো অন্তত 5 জনের মধ্যে একজন বিরোধী কণ্ঠস্বর ছিল, দ্বিমত করার মতো বা কমিশনের সঠিক কাজ হচ্ছে না এই কথা বলার মতো। এখন যদি সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করা হয়, সেই ক্ষেত্রে অন্তত অনুপাতটা এমন হওয়া উচিত যেখানে একটি ভারসাম্য থাকবে। 5 জনের কমিশন হলে অন্তত 3 জন 2 জন হোক, 3 জনের কমিশন হলে অন্তত 2 জন 1 জন হোক। তাহলে কমিশনের মধ্যে যদি একটা ভারসাম্য থাকে, সেক্ষেত্রে কমিশন একচেটিয়া কোনো দলের পক্ষে কাজ করতে পারবে না। দ্বিতীয়ত, 50 বছরে আইন হয়নি, তার জন্য সোহরাব ভাই বলেছেন সব দল দায়ী, কারণ সবাই ক্ষমতায় ছিল। এখন যে বিএনপি বলে যে আইনের মাধ্যমে কমিশন গঠন করা, সেই কাজটা তারা কেন করে নাই? তারা তো একাধিকবার ক্ষমতায় ছিল, এবং এখন যারা ক্ষমতাসীন আছেন তারাও আগে ছিলেন, এখন আছেন, তারা এটা করতে চান না কেন? কারণ আপনি যদি একটা আদর্শ আইন করেন, সেই আইন বলে যদি কমিশন গঠন করা হয়, সেই কমিশনের নির্বাচন আপনার পক্ষে নাও যেতে পারে। যখন যারা ক্ষমতায় থাকে তারাই জিততে চায়। বিএনপি আপ্রাণ চেষ্টা করেছিল 2006 সালে, পারে নাই। ফলে জোর করে আপনার ক্ষমতা ধরে রাখার চেষ্টার পরিণতি কি হয় 2 দিন আগে আর পরে সেটা আমরা জানি। আমি এই পর্যায়ে শেষ করতে চাচ্ছি এখানে, যে কমিশন যাদের নিয়ে গঠন করা হোক, যে প্রক্রিয়ায় গঠন করা হোক, নতুন আইন করে বা না করে, সার্চ কমিটির মাধ্যমে বা সরাসরি রাষ্ট্রপতির মাধ্যমে, সেটার মধ্যে একটা ভারসাম্য থাকা উচিত। বাংলাদেশের মানুষগুলো, যদিও আমরা বলি নিরপেক্ষ নির্দলীয়, আসলে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারে যারা ছিলেন তাদের অনেকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ওরকম নির্দলীয় নিরপেক্ষ হয় না। যদি বলেন
পক্ষপাতিত্ব, সেটি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে জি। এবং জনগণের অধিকারের পক্ষে। সেই জায়গায় শেষ করি আমি এক লাইনে, সেটি হচ্ছে যে ব্যক্তিগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকগুলো হাস্যকর কমিশনের কথা জানি, সেরকম ব্যক্তিত্ব সম্পন্ন, সেরকম মেধা সম্পন্ন, সেরকম সৎ, যোগ্য এবং দৃঢ় চরিত্রের অধিকারী ওরকম ব্যক্তিদের যদি নিয়োগ করা হয় এবং কমিশনে যদি একটা ভারসাম্য থাকে, তাহলে তত্ত্বাবধায়ক বা অন্য কোনো কিছুই দরকার হবে না। একটা ভালো কমিশন হলে পরে নিশ্চয়ই ভালো নির্বাচন হবে। অবশ্যই সোহরাব হাসান, আজকে পাশাপাশি প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, যেটি উষ্মা প্রকাশ করেছেন বা ক্ষোভ প্রকাশ করেছেন বা প্রশ্ন তুলেছেন যে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে, আসলেই প্রশ্ন তোলার মতোই ভূমিকা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের। আপনি কি বলবেন? না, অবশ্যই মনে করি এটি প্রধানমন্ত্রীর এই যে ক্ষোভ বা উষ্মা, সেটি পুরো বাংলাদেশের জনগণেরই উষ্মা, ক্ষোভ প্রকাশেরই প্রতিধ্বনি বলে মনে করি। শুধু রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার পরে না, পরের যে ঘটনাবলী বা হত্যার ঘটনাবলীর কারণে নয়। আপনি দেখুন যে 2017 সালে যখন রোহিঙ্গারা এখানে আসলো এবং বিতাড়িত হয়ে তাদের দেশ থেকে লাখ লাখ রোহিঙ্গা, বাংলাদেশ কিন্তু মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে। এবং মানবিক কারণে আশ্রয়টা কিন্তু অনন্তকালের জন্য হতে পারে না, বছরের পর বছর তাদের বোঝা এই জনবহুল বাংলাদেশ বহন করতে পারে না। সেখানে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে ভূমিকা রাখার কথা ছিল সেটি রাখেনি। এবং আরো দুর্ভাগ্যজনক, যাদের কাছ থেকে আমরা বেশি সমর্থন প্রত্যাশা করেছিলাম, সহযোগিতা আশা করেছিলাম, তাদের কাছ থেকে সেটি পাওয়া যায়নি। বরং এখনো কিন্তু পশ্চিমা দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র বলি, ইউরোপীয় ইউনিয়ন, তারা কিন্তু এই রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ, তাদের মানবাধিকারের পক্ষে সোচ্চার। কিন্তু প্রতিবেশী ভারত, চীন, রাশিয়া এবং এর মধ্যে চীন রাশিয়া নিরাপত্তা পরিষদের যে 5 স্থায়ী সদস্যের 2টি সদস্য, তারা কিন্তু এই ব্যাপারে কোনো সক্রিয় ভূমিকা পালন করেনি। অনেক ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করেছে এবং ভূ রাজনীতিতে তাদের যে স্বার্থ, তাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। এখানে মানবিক স্বার্থ, মানবতার যে লাঞ্ছনা হয়েছে সেটিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীর এই সমালোচনা যথার্থ। এখন প্রশ্ন হলো যে প্রতিকার হলো যে 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সহ অনেক বৃহৎ শক্তি এর বিরোধিতা করেছিল, কিন্তু বিশ্ব সম্প্রদায়, শান্তিবাদী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, অধিকারকামী মানুষ সমর্থন করেছে। রাজনৈতিক দল যে যার ভূমিকা থেকে, যে যার অবস্থান, এখন এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য যে যার জায়গা থেকে আসলে উদ্যোগী হতে হবে, না হলে সমস্যার সমাধান হবে না। আমি একটু নাজমুল সাহেব আপনার কাছে জানি যে মানে যুক্তরাষ্ট্র যে আমাদের মানবিকতার কথা বলে, কিছুদিন আগে আপনি ঘটনার কথা মনে আছে নিশ্চয়ই, হাইতি থেকে কিছু লোক, কয়েক হাজার লোক ঢুকতে চেয়েছিল মেক্সিকো হয়ে, তাদেরকে কিভাবে পিটিয়ে ফ্লাইট বন্ধ করে ফেরত দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরও এই রোহিঙ্গাদের নিয়ে, রোহিঙ্গার একজন নেতা মারা গেছে, সেই জন্য তাদের উষ্মা প্রকাশের কিন্তু শেষ নেই। দেখেন, এই মানবতার ব্যবসা যারা করে পশ্চিমা বিশ্ব, তারা নিজেরা আসলে মানবিক না। হয়তো নিজেদের দেশের ক্ষেত্রে কিছুটা, অন্য দেশের ক্ষেত্রে, অন্য জাতির ক্ষেত্রে তারা সেটা কখনো প্রমাণ করতে পারে না। এই শরণার্থীর সমস্যা কিন্তু সারা বিশ্বে আছে বহু বছর ধরে, কিন্তু পৃথিবীতে দ্বিতীয় কোনো উদাহরণ নাই একটি দেশ আরেকটি দেশের 11-12 লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছে। 4 বছর ধরে আমরা তাদেরকে ভরণ পোষণ, খাওয়া দাওয়া সবকিছু করাচ্ছি, অথচ বিনিময়ে তারা আমাদের ক্ষতি করছে, তারা আমাদের আইন শৃঙ্খলা নষ্ট করছে, তারা মারামারি কাটাকাটি করছে, তারা অবৈধ ব্যবসা করছে, মাদকের ব্যবসা, মানব পাচারের ব্যবসা করছে, তারা আমাদের কর্মসংস্থান নষ্ট করছে, তারা আমাদের পরিবেশ নষ্ট করছে। মানে সোজা কথা যে এই 11-12 লক্ষ মানুষকে আমরা মানবিক কারণে আশ্রয় দিলাম, তার বিনিময়ে আমরা বহুবিধ ক্ষতির শিকার হচ্ছি, অথচ গোটা বিশ্ব করা ছাড়া কিছু করে নাই। শুধুমাত্র মুখে যা বলার, সমর্থন দেওয়ার, মানবতার কথা বলা ইত্যাদি। আমরা অতি মানবিক হয়ে যে ভুলটা করেছি তার খেসারত 4 বছর ধরে দিচ্ছি, আমার ধারণা 40 বছর ধরে দিতে হবে। কারণ এই সংকটের কোনো সমাধান হবে বলে মনে হয় না। কারণ বাংলাদেশ আন্তর্জাতিকভাবে, আঞ্চলিকভাবে, দ্বিপাক্ষিকভাবে মানে কূটনৈতিক যত তৎপরতা চালানো সম্ভব সবকিছু চালিয়েছে বিশ্ব পরিসরে। সেটি জাতিসংঘ থেকে শুরু করে যত রকমের সংস্থা আছে, কোনো লাভ হয়েছে? একটা রোহিঙ্গা ফেরত গেছে? যায় নাই। তার মানে হচ্ছে
এই ব্যাপারে বিশ্বের সমর্থন আছে, সহানুভূতি আছে, কিন্তু কার্যকর উদ্যোগের কোনো লক্ষণ নাই। জি। ফলে আমাদেরকে এই সমস্যাটাকে স্থায়ীভাবেই ধরে নিতে হবে। আমরা চেষ্টা চালিয়ে যাব, বিশ্ব কিন্তু কবে- সম্প্রদায়কে চাপ দেব। জি, কিন্তু এই কবে শেষ চায়না, হবে সেটির রাশিয়া, সেটির ইন্ডিয়ার কোনো ভূমিকার কথা বলছিলেন। জি জি, কবে শেষ হবে সেটির কোনো আসলে লক্ষণ দেখা যাচ্ছে না, বা কোনো আপাতত তারিখ দেখা কোনো যাচ্ছে না, কিছুর তবে পুরুষ চায়নার দেখা পেছনে যাচ্ছে লেগে না। থাকাটা আমি জি। মনে করি একটি ভালো উপায় হবে। জি, নাজমুল হাসান, সোহরাব হোসেন দুজনেই থাকবেন। একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে আবারও। দর্শক, নিটল টাটার বিরতি সংবাদ সম্প্রসারণের একটা বিরতির সময় হচ্ছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটার বিরতি সংবাদ সম্প্রসারণের সাথে আছেন নাজমুল আশরাফ এবং সোহরাব হাসান, দুজনকে আবারও স্বাগত। সোহরাব হাসান, আজকে একটি সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়, এবং সিদ্ধান্ত হচ্ছে মানে সংশোধিত আইনের খসড়া অনুমোদন হয়েছে। সেটি হচ্ছে মেয়র এবং কাউন্সিলররা তাদের 5 বছরের সময় শেষ হয়ে গেলে তারা আর দায়িত্ব পালন করতে পারবেন না, প্রয়োজনে প্রশাসক নিয়োগ করা হবে। সেটির আইন হিসাবে আজকে পাশ করা হলো। এটি শেষ পর্যন্ত সংসদে গিয়ে পাশ হবে। আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ। প্রথমত, যে পৌরসভার মেয়র বা কাউন্সিলর 5 বছরের জন্য নির্বাচিত, সুতরাং 5 বছর পর তারা ক্ষমতায় থাকবেন, এটি কিন্তু স্বাভাবিক না। এখানে দেখার বিষয় কি অস্বাভাবিক কারণে থাকছে। যদি মেয়াদের মধ্যবর্তী সময়ে কেউ মারা যান বা অন্য কোনো পদত্যাগ করেন বা অন্য কোনো কারণ থাকে, সেক্ষেত্রে কিন্তু উপনির্বাচন, পরবর্তী আবার নির্বাচন করেই নতুন মেয়র বা নতুন কাউন্সিলর নির্বাচিত করার বিধান আছে। এখন এখানে প্রশ্নটি হচ্ছে, দীর্ঘদিন ধরে এই অনিয়মটা চলে আসছে। আমরা দেখেছি ঢাকা শহরে আর ঢাকা সিটি কর্পোরেশনে, তখন কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন একটি কর্পোরেশনই ছিল, দুটি কর্পোরেশন নয়। বছরের পর বছর নির্বাচন হয়নি, এবং নির্বাচন হয়নি আর সেটা যারা ক্ষমতায় ছিলেন তারা মনে করেছেন নির্বাচন হলে তাদের মনোনীত প্রার্থী জিততে পারবে না বা তাদের পছন্দসই প্রার্থী, সুতরাং নির্বাচনটা ঠিকই রাখা। এমনকি এমনও হলো যে সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া হলো, সিটি কর্পোরেশন 2 সিটি কর্পোরেশন করা হলো, এবং 2 জন প্রশাসক নিয়োগ করা হলো। তাহলে আইন তো তারাই ভাঙলেন যে তখন যদি নির্বাচনটি দিতেন, সেটি একটি হবে না দুটি হবে, সেটি পরের সিদ্ধান্ত। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের 9 বছর ধরে নির্বাচন হয়নি, এর আগেও হয়নি একাধিকবার। এই যে ক্ষমতাসীনরা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারে যারা থাকেন, তারা তাদের সুবিধা অনুযায়ী স্থানীয় সরকারকে ব্যবহার করেন, সেটি যদি এই আইন, নতুন যে বিধান যদি সেটি রোধ করার জন্য হয়ে থাকে, তাহলে আমরা সমর্থন দেব। আবার এটিও যদি অকেজ হয়ে যায়, এখন আইনটা প্রয়োগকারীর উপর নির্ভর করে আইনটি কতটুকু বাস্তবায়িত হবে, আইনটির সুবিধা জনগণ পাবে কি পাবে না। এখানে আরেকটি তথ্য দেই, স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি ছাড়পত্রের প্রয়োজন, অনুমতির প্রয়োজন। তাদের সিদ্ধান্ত হলেই কেবল স্থানীয় সরকার নির্বাচন করতে পারে, অন্যথায় নয়। তাহলে এই সিদ্ধান্তটি কে এতদিন ঠেকিয়ে রেখেছে, তাদের সেটা দেখা দরকার। আর এখন যেটা হয়েছে, আমি যে সময়ের কথা বলছি, তখন দলীয় প্রতিনিধিরাই নির্বাচিত হতেন, কিন্তু দলের নামে নয়। তখনও কিন্তু স্থানীয় সরকার একটি স্বতন্ত্র কাঠামো ছিল। এখন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ঢাকা সিটি কর্পোরেশন পর্যন্ত সেই স্বতন্ত্র কাঠামোটি নেই। এখন এটিকে অনেকেই মনে করে নতুন আইনের ফলে আপনি যেটা বললেন যে সেটি কতটুকু বাস্তবায়িত হবে এবং কতটুকু মানুষ, জনসাধারণ সুযোগ পাবে, সেটি নাজমুল হাসান আপনার কাছ থেকে জানতে চাই। যে সেটি হচ্ছে যে যেটি সোহরাব হাসান উল্লেখ করলেন, যে ঢাকায় 9 বছর নির্বাচন হয়নি, কিন্তু সেখানে সরকার দল কোনো সিদ্ধান্ত হয়নি। আবার চট্টগ্রামে কিন্তু ঠিক 5 বছরের আগেই প্রশাসক নিয়োগ করে দেওয়া হয়েছিল, সেটিও আপনারা জানেন। কিন্তু বিভিন্ন জায়গায় আবার মামলা করে 12 বছর 15 বছর পর্যন্ত মেয়ররা ক্ষমতায় থেকে যাচ্ছেন। তাতে এই আইনের ফলে সেই সমস্যার সমাধান হবে কিনা? আইনের যে নতুন বিধানটি আজকে মন্ত্রিসভায় অনুমোদিত হলো, সেটি হয়তো সংসদে পাশও হয়ে যাবে। এটি খুবই একটি বাজে বিধান হতে যাচ্ছে। এটি আমলাপন্থী একটি বিধান। কেন? একটি গণতান্ত্রিক দেশে আমাদের সংবিধান অনুযায়ী স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি থাকবেন, একদিনের জন্য অনির্বাচিত প্রতিনিধি থাকবেন না। এখন 5 বছরের জন্য একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে যারা নির্বাচিত হন, যদি 5 বছরের পরে নির্বাচন না হয় বা 5 বছরের মধ্যে নির্বাচন না হয়, তাহলে যদি নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব চালিয়ে যান,
সেটার একটা যুক্তি হচ্ছে যে মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি তো নির্বাচিত হয়েছিলেন, তিনি একজন জনপ্রতিনিধি, তিনি নির্বাচিত প্রতিনিধি, ফলে গণতন্ত্রের ওই স্পিরিটটা, চেতনাটা বহাল থাকে। কিন্তু 5 বছর হয়ে গেল, নির্বাচন দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? সেটি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, প্রশাসনিক সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রে আমরা জানি মামলা মোকদ্দমা থাকে, আইনি ঝামেলা থাকে, সীমানা নিয়ে, ভোটার লিস্ট নিয়ে অনেক কিছু থাকে, সেই কারণে সময় মতো নির্বাচন হয় না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সময় মতো নির্বাচন না হওয়ার ক্ষেত্রে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তটাই মূল কারণ হয়ে থাকে। কিন্তু প্রশাসক, যার কোনো দায় দায়িত্ব নাই, যার কোনো জবাবদিহিতা নাই, যার কোনো জনসমর্থন নাই, সেরকম একটা লোককে আমি একটা স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বসিয়ে দেব, তিনি তখন অনির্দিষ্টকালের জন্য শাসন করবেন, এটা তো গণতন্ত্রের বিধান না, এটা তো গণতন্ত্রের সাথে যায় না। ফলে এই সংশোধনীটি এই কারণে করা হচ্ছে যে যখন যেখানে নির্বাচিত প্রতিনিধি আছেন তারা শেষ হয়ে যাওয়া মাত্রই আমলারা এসে বসে পড়বেন, তারা তাদের মতো ইচ্ছা মতো চালাবেন যতদিন নির্বাচন না হবে। একদিনের জন্য অনির্বাচিত ব্যক্তি থাকার কথা না, সেখানে কেন একজন প্রশাসক থাকবে? প্রশাসকের কোনো বিধান থাকা উচিত না। প্রথম কথা হচ্ছে কি যে নির্দিষ্ট সময় বা মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন করতে হবে, খুব বড় ধরনের আইনি ঝামেলা না থাকলে। কারণ আইনি ঝামেলা থাকলে সরকারের কিছু করার নাই। সেক্ষেত্রে যিনি আগে নির্বাচিত হয়েছেন তিনি যদি দায়িত্ব পালন করে যান, সেটা 5 বছর হোক 9 বছর হোক, তিনি তো একজন নির্বাচিত ব্যক্তি, জনপ্রতিনিধি, একবার প্রমাণিত হয়েছে নির্বাচনে। কেন আমি একজন অনির্বাচিত ব্যক্তিকে বসাবো? অনির্বাচিত ব্যক্তিদের বসানোর এই যে কুবুদ্ধি, এগুলো আমলারা দিয়ে থাকে তাদের স্বার্থে, এবং সেই বিধানটি করতে যাওয়া হচ্ছে, এটা আমি একেবারেই সমর্থন করছি না। জি, পাশাপাশি আরো একটা জিনিস আপনাকে ধরিয়ে দিই, কারণ এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে মেয়রদের পাশাপাশি প্রত্যেকটা পৌরসভায় একজন করে সিইও মানে প্রধান নির্বাহী নিয়োগ করার ব্যাপারে উদ্যোগী হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেটিও একটা আমলাতন্ত্র ঢুকিয়ে দেওয়া। তার মানে হচ্ছে যে প্রশাসনের আমলাতন্ত্রীকরণের অংশ হিসেবে এগুলো হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে একটি আলোচনা করে আসছি যে দেশে একটি রাজনৈতিক সরকার আছে, নির্বাচিত সরকার আছে, সেখানে অনির্বাচিত ব্যক্তিদের, প্রশাসকদের এবং প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী, যারা জনগণের চাকর এক কথায়, তাদের যে কর্তৃত্ব, তাদের যে প্রভাব, সেটি দিন দিন বাড়ছে। কেন বাড়ছে? কারণ রাজনৈতিক সরকারকে যখন এই আমলাতন্ত্র বা প্রশাসন বেশি প্রভাবিত করতে পারে বা তাদের উপর বেশি নির্ভরশীলতা থাকে, তখন তাদের কথা মতো চলতে হয়। কেন রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক দক্ষতা, রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে জনগণের ক্ষমতায়নের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হবে না? এটি কিন্তু রাজনৈতিক সরকারের ব্যর্থতা। এবং তার ফলে একটি রাজনৈতিক সরকার যদি সেভাবে তাদের কর্তৃত্ব, জনগণের ক্ষমতা অনির্বাচিত ব্যক্তিদের কাছে, আমলাদের কাছে, প্রশাসনের কাছে হস্তান্তর করে ফেলে, আত্মসমর্পণ করে ফেলে, সেটি অবশ্যই রাজনীতির জন্য ভালো হবে না। নাজমুল আশরাফ দুজনই থাকবেন। আর একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে। দর্শক, নিটোল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণ আরও একটা বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত নিটোল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণের সাথে আছেন নাজমুল আশরাফ এবং সোহরাব হাসান। সোহরাব হাসান, আজকে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মাদক মামলায় চার্জশিট দিয়েছে সিআইডি। আপনি এরই মধ্যে জানেন নিশ্চয়ই, আপনার বিশ্লেষণ জানতে চাই। এরই মধ্যে কিন্তু তার যে মামলাতে বিভিন্ন সময়ে 3 বার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, সেটা নিয়ে হাইকোর্ট খুব উষ্মা প্রকাশ করেছে। সিআইডি মামলার তদন্ত রিপোর্ট দিয়েছে, এটি অভিযোগপত্র দিয়েছে, এটি তাদের দাপ্তরিক কাজ, তাদের উপর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা তদন্তটি করেছে। এখন উচ্চ আদালত যে বিষয়টি প্রশ্ন করেছিলেন সেটি হচ্ছে যে পরিমণি একজন ব্যক্তি, একজন অভিনেত্রী, একজন নাগরিক বাংলাদেশের, তার বিরুদ্ধে অভিযোগ থাকলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাকে গ্রেপ্তারও করা যেতে পারে। প্রথম হচ্ছে যে গ্রেপ্তারটি যেভাবে করা হলো, মানে শত শত পুলিশ গিয়ে ঘেরাও করে, এবং একটা বড় ধরনের একটা মহড়া দেখলাম আমরা টেলিভিশনে। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি আবার লাইভ তখন পুলিশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সহায়তা চাচ্ছিলেন, এবং সহায়তা সেই বিষয়টি আছে। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ মাদক এবং বিদেশি মদ তার বাড়িতে পাওয়ার, এটাতে হাতে নাতে ধরা পড়েছে। সেখানে উচ্চ আদালত যথার্থই প্রশ্নটি তুলেছেন যে সেখানে রিমান্ডে নেয়ার কি আছে, মানে এবং তাও একাধিকবার, মানে তৃতীয়বারের মতো তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তো সুতরাং মামলার যে স্বাভাবিক গতি, এখানে উচ্চ আদালতের যেমন মনে হয়েছে, আমাদেরও মনে হয়েছে যে সেই গতি কখনো
দেখা গেছে যে স্বাভাবিক গতি থেকে সরে গেছে, জি। অর্থাৎ অস্বাভাবিক গতি পেয়েছে। আবার আবার দেখা গেছে কোন কোন মামলা দীর্ঘদিন মাসের পর মাস তার তদন্ত হয় না, ঝুলেই আর থাকে তদন্ত এবং হয়েছে। সেগুলোর এর কোনো আগে- মানে এর আগে সমাধান হয় না, বিভিন্ন এই কারণে মামলা হাইকোর্ট সেই মামলাও কিন্তু তাদের যে বিশ্লেষণ সেটি দিয়েছেন। নাজমুল আশরাফ, পাশাপাশি এটাও জানতে চাই যে একজন অবশ্যই বাংলাদেশের নাগরিক, একজন আলোচিত ব্যক্তিত্ব হিসেবেই এই মামলাটি বেশি আলোচিত হয়েছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। বিষয়টা হলো কি যে আমাদের নিম্ন আদালত বা বিচারিক আদালতের যে কি অবস্থা, বিচারের নামে, রিমান্ডের নামে, জামিনের নামে কি অনাচার হয়, সেগুলো কিন্তু উচ্চ আদালতের এরকম ভূমিকার ফলে আমরা জানতে পারি বা দেখতে পারি। নিশ্চয়ই যারা এগুলোর সাথে যুক্ত থাকেন, যারা ভুক্তভোগী, তারা জানেন। কিন্তু উচ্চ আদালত যখন এই বিষয়গুলোতে যুক্ত হন এবং উচ্চ আদালত যখন তাদেরকে নানান রকমের নির্দেশ দেয়, জানতে চায়, আপনার কারণ দর্শাও নোটিশ দেয়, তখন আমরা ব্যাপারগুলো জানতে পারি। শুধুমাত্র এই পরিমনির ঘটনা নিয়ে যদি বলি, তিনটা বিষয়, তার রিমান্ডে নেওয়া, তার জামিন দেওয়া এবং জামিনের শুনানি, এই তিনটি বিষয়ে উচ্চ আদালতের ভূমিকার কারণে আমরা জানতে পারলাম নিম্ন আদালতে কি সব ঘটনা ঘটেছে এবং সেগুলো কতটা ন্যায় বিচারের পক্ষে, কতটা আইন সিদ্ধ, সেই প্রশ্ন কিন্তু এখন উঠেছে। ফলে পরিমনি বিশিষ্ট ব্যক্তি, তার ব্যাপারে সর্বোচ্চ আদালত থেকে শুরু করে সবাই সোচ্চার হয়েছে এবং সর্বোচ্চ আদালতের এই ভূমিকার কারণে আমরা নিম্ন আদালতের এই জামিন দেওয়া, রিমান্ড দেওয়া, শুনানি করা নিয়ে যে বিষয়গুলো দেখলাম, এরকম তো লক্ষ লক্ষ মানুষ সারা দেশে আছে যারা এরকম ভুক্তভোগী শিকার হয়েছে। তাদের ব্যাপারে নিশ্চয়ই উচ্চ আদালতেরও ভূমিকা থাকে না, তারা কেউ রিটও করে না এবং তারা পরিমনি মতো এত গুরুত্বপূর্ণ না, ফলে তাদের বিষয়গুলো উঠে আসে না। আমি শেষ করি এক কথা বলে, আমাদের বিচার ব্যবস্থা নিয়ে বহু প্রশ্ন আছে, বিশেষ করে বিচারিক আদালত, নিম্ন আদালত, সেগুলো কিভাবে চলে, কতটা প্রভাব তাদের উপরে থাকে, আইন কতটা মানা হয়, ন্যায় বিচারের পক্ষে থাকে কিনা, বিনা বিচারে বছরের পর বছর, মাসের পর মাস আটক রাখা, রিমান্ডে নামে নির্যাতন করা, অপ্রয়োজনে রিমান্ডে নেওয়া, বারবার রিমান্ডে নেওয়া, জামিন না দেওয়া এবং জামিনের নামে আরো বেশি কারাভোগ করতে, বিনা বিচারে থাকতে বাধ্য করা, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর ভুক্তভোগী হয়ে আসছে। এখানে একটা বড় ধরনের সংস্কার দরকার। জি, অবশ্যই। নাজমুল আশরাফ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সোহরাব হাসান, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল ডটের বিয়েতে আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।